একটু বলি যে সচিবালয়ে আগুন নিয়ে এখন চারিদিকে ব্যাপক আলোচনা সমালোচনা, নানান রহস্য, নানা বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন। বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই, কারণ ছাগল দিয়ে যে হাল চাষের প্রচেষ্টা 8 তারিখ থেকে শুরু হয়েছে, 8 আগস্ট থেকে সরকার গঠনের মাধ্যমে ডক্টর ইউনূস যেভাবে কিছু অপদার্থকে তার মন্ত্রিসভায় ঢুকিয়েছেন, তাদেরকে দিয়ে খুব ভালো কিছু হবে না। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা প্রত্যাহার করা হয়েছে। এবার কি তবে সারা দেশ থেকে প্রত্যাহার হচ্ছে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা প্রত্যাহার করা হয়েছে। এবার কি তবে সারা দেশ থেকে প্রত্যাহার হচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সচিবালয়, কেপিআই স্থাপনা এবং অন্যতম একদম শ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে বাংলাদেশ সচিবালয় একটি। সেই সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, কিন্তু খবরে প্রকাশ সেখান থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। খবর বলছে বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। তারা সচিবালয়ের ভেতরে এখন নিয়মিত ডিউটি করবেন না, তবে কয়েক দফায় টহল কার্যক্রম চলমান থাকবে। সোমবার 30 ডিসেম্বর সচিবালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে রবিবার 29 ডিসেম্বর সন্ধ্যায় সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের রেগুলার ডিউটি করবেন না, আমি যেটি শুরুতে বলছিলাম। সূত্র আরও জানিয়েছে সেনাবাহিনীর সদস্যরা কখন কখন টহল দেবেন তা ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন। হঠাৎ করে সেনা প্রত্যাহার, সেনাবাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং এই নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 7 নম্বর ভবনের কয়েকটি ফ্লোর পুড়ে গেছে এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ফাইলপত্র পুড়ে গেছে। এই পুড়ে যাবার কয়েকদিনের মধ্যে সেনা প্রত্যাহার করা হলো সেখান থেকে। এটি কিন্তু ভয়াবহ একটি ন্যাক্কারজনক ঘটনা। সেনাবাহিনী আছে, মাঠে আছে, তারপরে ওই ধরনের সহিংস ঘটনা ঘটছে। এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তির কিন্তু প্রশ্ন এসে যায়। শুধু দেশে নয়, সেনাবাহিনী তো আন্তর্জাতিকভাবেও কাজ করে। আমাদের সেনাবাহিনী জাতিসংঘে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। তাহলে আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, থাকবার পরেও বড় বড় সহিংসতা কেন ঘটছে? এই প্রশ্নটা কিন্তু আন্তর্জাতিক মহল থেকে উঠতে পারে। আমরা বিশ্বাস করি সেনাবাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, কিন্তু যদি সরকার কিংবা দেশের এক শ্রেণীর জনগণ যদি সহিংসতায় জড়িত থাকে কিংবা সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে না দেয়, তাহলে তো সেনাবাহিনীর কিছু করণীয় নেই। এক্ষেত্রে সেনাবাহিনী তো ব্যর্থতার দায় নিতে পারে না। আমি শুরুতে যেটি বলছিলাম, সচিবালয় থেকে সেনা প্রত্যাহার করা হলো, এবার কি তবে সারা দেশ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে? এই প্রশ্নটি কিন্তু এসে যায়। বিষয়টি খুব ছোট্ট, পত্রপত্রিকায়ও খুব ছোট্ট করে রিপোর্ট এসেছে যে সেনা প্রত্যাহার করা হলো সচিবালয় থেকে। এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে সেনাবাহিনী 5 মাসের অধিক সময় থেকে মাঠে আছে। আওয়ামী লীগ সরকার শেষ সময়ে এসে সেনাবাহিনী মাঠে নামিয়েছে, সেই থেকেই কিন্তু মাঠে আছে। এটি যদি 6 মাস বা 5.5 মাস বলি তাহলেও ভুল হবে না। আর বর্তমান সরকার এসে কিছুদিন পরই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে। গত 17 সেপ্টেম্বর প্রথম 60 দিনের একটি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছিল। এরপরে 60 দিন পরে ম্যাচ শেষ হবার একদিন আগেই 16 নভেম্বর আর এক প্রজ্ঞাপনে একই স্মারকে সেনাবাহিনীকে আরও 60 দিন মাঠে থাকবার বন্দোবস্ত করেছে। সেই বিবেচনায় মধ্য জানুয়ারিতে সেনাবাহিনীর 60 দিন শেষ হতে যাচ্ছে। যেটি বলছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, কিন্তু শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশের চিত্র যদি দেখেন, ভয়ঙ্কর সহিংসতাপূর্ণ দেশ। সেনাবাহিনী মাঠে আছে, তাও মানুষ আশা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। মানুষের দিন প্রতিনিয়ত আতঙ্কে কাটছে। এই যখন অবস্থা, এই দায় যেমন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর, নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের, ঠিক তেমনি দায়টি গিয়ে কিন্তু সেনাবাহিনীর উপরেও পড়বে বা পড়তে যাবে।
এই অবস্থায়, এই বিবেচনায় সেনাবাহিনী যদি মাঠ থেকে ব্যারাকে ফিরে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশের বড় সমস্যা এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, ইনফ্লেশন, প্রাইস, দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়ে যাচ্ছে। সো এই প্রবণতায় যে দ্রব্যমূল্য বাড়ছে, এই প্রবণতাটা অনেকেই বলছেন যে বৈশ্বিক প্রবণতার সঙ্গে আসলে মেলে না। 2021 সালের জুলাই থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে যে দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা দেখা যাচ্ছে, তার সঙ্গে বৈশ্বিক প্রবণতার ব্যবধান অনেক বেশি। 2022 সালে বিশ্বের 194টি দেশের মধ্যে 179টি দেশে মূল্যস্ফীতির হার বেড়ে যায়। এরপর থেকে মূল্যস্ফীতির হার কমেছে। 2023 সালের এপ্রিলে বৈশ্বিক মূল্যস্ফীতির গড় হার হিসাব করা হয় 7.2%। 2022 সালের জুনে তা ছিল সর্বোচ্চ 9.4%। এরপর ধারাবাহিকভাবে কমে 2024 সালের জুনে বৈশ্বিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়ায় 5.9%। অথচ দেখা যাচ্ছে 2022 সালের শুরুর দিক থেকে বাংলাদেশের মূল্যস্ফীতির হার বাড়তে শুরু করে। 2022 সালের জানুয়ারির আগে বার্ষিক মূল্যস্ফীতির গড় হার ছিল 6%-এর নিচে। 2023 সালের আগস্টে তা 9%-এর ঘরে উঠে যায়। এটা সরকারি হিসাব। বাস্তবে তাতে আরো বেশি শ্বেতপত্র কমিটি তা একাধিকবার বলেছে। গত বছরের আগস্টের পর মূল্যস্ফীতির গড় হার 9.6%। যে শ্বেতপত্র কমিটি সরকার গঠন করেছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির বিষয় খতিয়ে দেখবার জন্য, সেই শ্বেতপত্র কমিটি বলছে যে মূল্যস্ফীতির হার ও অস্থিরতা উভয় বেড়েছে, ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির হার কমেছে, সেই স্মৃতি অনেক দূরের। এর আগে 2007-8 অর্থ বছরে মূল্যস্ফীতির হার 12.3% উঠেছে। তখন ছিল বৈশ্বিক খাদ্য সংকট। পরের বছর তার 7.6% নেমে আসে। এরপর 2010 এবং 11 অর্থ বছরে তা আবার 10.9% ওঠে। তবে এরপর 2011-12 অর্থ বছর থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমেছে। 2022 সালের জুনে বিশ্ববাজারে খাদ্যমূল্য ছিল ঐতিহাসিকভাবে সর্বোচ্চ পর্যায়ে। 2023 সালের প্রথম প্রান্তিকে সেই দাম 30% কমে যায়। ফলে বিগত সরকার যে বলতো এই মূল্যস্ফীতি আমদানি বাহিত, তার সঙ্গে এই বাস্তবতা মেলে না। শ্বেতপত্র কমিটি মনে করছে যে বিশ্ববাজারে খাদ্যমূল্য কমলেও দেশের বাজারে না কমার কারণ হলো টাকার অবমূল্যায়ন, রিজার্ভ সংকটের কারণে আমদানিতে সীমাবদ্ধতা, জ্বালানির মূল্য বৃদ্ধি, বাজারের অব্যবস্থাপনা, কর্পোরেট মুনাফা বৃদ্ধির তাগিদ ইত্যাদি। এছাড়া নীতি সুধার বৃদ্ধি করা সত্ত্বেও ব্যাংক ঋণের প্রকৃত সুধার একটা সময় পর্যন্ত বাড়ানো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।